খুলনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, একটা খবর হয়তো আপনারা লক্ষ্য করেছেন, আজকে যুগসংখ্য পত্রিকায় বেরিয়েছে। সেটা হলো পাহাড় কেটে জাটিঙ্গা হারাঙ্গা যাও সড়ক নির্মাণ বাড়ছে ধসের আশঙ্কা। খবরটা একটু উদ্বেগের। মহাসড়কের এই যে একটা অংশ জাটিঙ্গা থেকে হারাঙ্গা যাও, এই জায়গায় প্রচন্ড ধস নামছে গত কয়েকদিন থেকে। গত দুদিন আগে আমার জানাশোনা একজন, আমার ছোট ভাই সম্পর্ক, সে এসে বললো সকাল রাত 1টার সময় এই জায়গাটা পেরিয়েছে, এসে বললো যে প্রাণ হাতে নিয়ে বাড়িতে এসেছি। কারণ এত উপর থেকে এই হারে জলের ধারা নামছে, পাথরটা তো মনে হচ্ছে যেন সামনে আসলে গাড়ি টাড়ি ধুয়ে নিয়ে চলে যাবে, এবং ভয়ঙ্কর ধস নামছে। তো এটা কেন নামছে? তো এই একটা মহাসড়ক, এবার যে মহাসড়কটা হয়েছে, অনেক জায়গায় পাহাড় কেটে রাস্তা পুরোনো রাস্তাকে বাদ দেওয়া হয়েছে, দূরত্ব কমেছে এবং রাস্তা খুব সুন্দর হয়েছে। কিন্তু এই যে জায়গাটার কথা বললাম, এই জায়গাটা অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। হারাঙ্গা যাও থেকে শুরু করে জাটিঙ্গা পয়েন্ট পর্যন্ত শিবস্তা, এই জায়গাটা বিশেষজ্ঞরা বলছেন যে এখানে বেশিরভাগ পাহাড় কাটায় এই ধরনের ধসের প্রবণতাটা বাড়ছে। অর্থাৎ যখনই আপনি পাহাড় কাটবেন, সঙ্গে সঙ্গে সেই জায়গায় মাটি আলগা হয়ে যায়, এবং পাহাড়ের উপর থেকে যখন জলধারা নামে, সেটাকে আটকানোর কোনো ব্যবস্থা থাকে না। তখন এই যে কাটা, এই ধসের অংশ সহ নিচে এসে যায়, এবং এর ফলে ধসের প্রবণতা বাড়ে। কারণ আপনি যে পাহাড়কে কাটবেন, আপনি যখন প্রকৃতিকে যখন আপনি একটা আক্রমণ করবেন, প্রকৃতিও সেটা জবাব দিতে চায়, এটা নিয়ম। তো সেখানে কি করতে হয়? সেখানে করতে হয় যে যাতে উপর থেকে যে জলের ধারাটা, বৃষ্টি দেওয়ার পর যে জল, সেই জলের ধারাটাকে আপনি কোনো না কোনোভাবে চ্যানেল করে, বা আপনি এটাকে নিচে নিয়ে আসতে হবে, কোনো খাল টাল করে বা কোনো ধরনের চ্যানেল করে, শুরু যে কোনোভাবে এটাকে নিচে আন। যদি না আনেন এবং যদি পাহাড় কাটা হয়, তাহলে পাহাড়ে ধস নামবে। ধসটা কেন নামে? জল যখন জমে যাবে, পাহাড়ের মাটি যখন আলগা হয়ে যাবে, তখন জল এই মাটির সহ নিচে নেমে যাবে। একে তো গাছ বলতে কিছু নেই, গাছ কাটা হয় গত কয়েক দশক থেকে ব্যাপক হারে বৃক্ষচ্ছেদন হয়েছে এই এলাকায়। তাই প্রাকৃতিক ভারসাম্য আগেই নষ্ট হয়েছে। এখন রাস্তা করতে গিয়ে যখন আপনি যখন পাহাড় কাটছেন, পাহাড় কাটার সঙ্গে সঙ্গে আপনি যেই পাহাড়ের একটা অংশ কাটছেন, তো যে অংশটা কাটা হয়নি সেই অংশটা আবার ধসে পড়ার সম্ভাবনা থাকে। কিভাবে ধসে পড়বে? সেই অংশটা যখন জল জমতে থাকবে। এখন বৃষ্টির সময় যদি আপনি জলটা নামার ব্যবস্থা করে দেন, তাহলে এখানে আর ধস নামার সম্ভাবনা কম থাকবে। কিন্তু এই কাজটা অনেক ক্ষেত্রেই করা হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা, এবং স্থানীয় মানুষরা বলছেন যে, এই রিপোর্ট অনুযায়ী স্থানীয় মানুষরা বলছেন যে এর ফলে কিন্তু ধস নামবে। দেখুন, স্থানীয় মানুষরা বলে কিছু জানেন, কারণ তারা পাহাড়কে চেনেন, তারা পাহাড়ের সঙ্গে সম্পর্কিত হয়ে আছেন জন্ম থেকে, তাই তারা বোঝেন যে কেন ধসটা পড়ছে। বিশেষজ্ঞরা তো আর থাকেন না এখানে গিয়ে। কিন্তু এই যে স্থানীয় মানুষরা বিশেষজ্ঞ না হলেও তারা বলছেন যে পাহাড় কাটার ফলে এটা হচ্ছে। আপনারা এটাও জানেন যে বড়াইল পাহাড় অত্যন্ত নতুন পাহাড়, মাত্র বেশি দিন হয়নি, এটা কয়েক হাজার বছর। তো অন্য পাহাড়গুলো যেমন বহু বছর, কয়েক হাজার বছর আগে, এটা কিন্তু খুব একটা বেশি নয়, 3000 বছর হবে বড়াইল পাহাড়ের জন্ম হয়েছে। তাই বড়াইল পাহাড়ের মাটিটা এবং পাথরগুলো এখনো পুরোপুরি, যেটাকে আমরা বলি সপ্তশিলা হয়নি এখনো। তাহলে একটা পাললিক, এটা এই মাটির পাথরের ভেতরে শুধুমাত্র এখনো কিন্তু মাটির পরিমাণ প্রচুর রয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি পাথরটা ভেঙে যায়। মাটিও ততটা শক্ত হয়ে উঠতে পারেনি, কারণ পাহাড়ের বয়সের ব্যাপার আছে। সুতরাং এরকম জায়গায় যখন আপনি পাহাড় কাটবেন, তখন জল নামার চ্যানেলগুলো তৈরি করে দিতে হবে, এবং এটা যদি ভালোভাবে না করা হয়, তাহলে কিন্তু ধস নামবে। যার কারণে ধস নামছে। রেল লাইনে যে ধস নামছে, এই বছর কিন্তু ধস নামেনি, কারণ এই বছর খুব একটা বৃষ্টিপাত কিন্তু এই বছর হয়নি, তাই ধস নামেনি। কিন্তু রেল লাইনও যেমন একটা বিপদের মধ্যে আছে, মহাসড়কও আছে। এই যে শো হাজার কোটি টাকা দিয়ে যে মহাসড়ক তৈরি করা হচ্ছে, এবং এভাবে যদি ধসের জন্য মানুষকে ভুগতে হয়, তাহলে এটা তৈরি করাটা অর্থের অপচয় ছাড়া কিছু, এটা অনেকেই বলছেন। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 2004 থেকে শিলান্যাস হয়েছে, আর 22 বছর হয়ে গেছে, মহাসড়কের কাজটা শেষ হচ্ছে না। এবং আমি একটা শোতে বলেছিলাম, কোনোদিনই শেষ হবে না। কারণ এই ধস প্রতিরোধ করার মতো আপনি যতক্ষণ পর্যন্ত আপনি টেকনোলজি বসাতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এই পাহাড়ি এলাকায় কিছুই করতে পারবেন না। পাহাড়ি এলাকায় ধস কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না, ধস কিছুটা পড়বে। কিন্তু এখানে যে বর্ষা এলেই যে ধসটা পড়ছে, এটা কিন্তু আটকানো যেত। কিন্তু যেটা বলছেন যারা সবাই, এই এলাকার যারা লোকজন, যেখানে ঠিকমতো
চ্যানেল যেগুলো প্রিকশন নেওয়া উচিত, যেগুলো সতর্কতা নেওয়া উচিত সেগুলো নেওয়া হয়নি। দর্শকরা, আমরা জানি যে এই রাস্তা ঠিক করার জন্য মন্ত্রী কৌশিকরা নিজে উদ্যোগী হয়েছে এবং মূলত তার উদ্যোগের জন্য এত তাড়াতাড়ি যে মূল সড়কটা খুলে দেওয়া হয়েছে, তাহলে অন্য কেউ হলে অনেক দেরি হতো। কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করা আরেক বিষয়। তো এখানে আমার মনে হয় যে মহাসড়ক যারা করছেন, যে ইঞ্জিনিয়াররা আছেন তাদের, বা যারা প্রকৃতি বা পরিবেশবিদ আছেন, তারা এই বিষয়টা চিন্তা করা উচিত যে কিভাবে পাহাড়ের জলটাকে নিচে নামানো যায়, যাতে কোনো একটা চ্যানেল তৈরি করে যাতে ওই চ্যানেল দিয়ে জলটা পুরো নিচে এসে যায়। কারণ জলটা যদি বিস্তৃত হয়ে যায় তাহলেই সেই জল মাটিকে নরম করবে এবং তার ফলে ধস নামবে। অর্থাৎ বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গেই জলটাকে বের করতে হবে। এভাবেই একমাত্র মহাসড়ককে বাঁচানো সম্ভব। না হলে কিন্তু আমাদের শিলং রোডের অবস্থা খুবই খারাপ, মহাসড়কই এখন ভরসা। কিন্তু সেই মহাসড়ক যদি এভাবে যদি মানুষ প্রাণ নিয়ে চলতে হয়, আবার ধরুন শুকনার সময় খুব ভালো, আপনি 2.5 ঘন্টায় হাফলং চলে যাবেন, ভালো রাস্তা। কিন্তু বর্ষা দিলেই সম্পূর্ণ জিনিসটা চিত্রটা পুরো পাল্টে যাচ্ছে। দর্শকরা, এই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থিত করলাম, কারণ বরাক উপত্যকার যোগাযোগের ক্ষেত্রে কিন্তু এখন মহাসড়ক এই মুহূর্তে নীতিন গাডকারি যে সড়কটা দিয়েছেন সেটা তো 33 মাস পরে হবে, জানি না 33 মাস পরে হবে না 5 বছর পরে হবে, কিন্তু এই কয়েকটা বছর তো আমাদেরকে বাঁচতে হবে এবং আমাদের ভরসার জায়গা হলো মহাসড়ক। তাই আমি অনুরোধ করবো যারা এই বিষয়ে জড়িত আছেন, আপনারা এই বিষয়টিতে একটু গুরুত্ব দেবেন। নমস্কার।